সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। হামাস, ইসরায়েল, হিজবুল্লাহ ত্রিমুখী যুদ্ধ শুরু, সাথে যোগ দিয়েছে ইরান। এবার ভয়াবহ যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দেব। শুরুতেই শিরোনাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে আলহামদুলিল্লাহ। এবার পাল্টা হামলা শুরু, মৃত্যুর বদলে মৃত্যু। ইসরায়েলে বৃষ্টির মতো 200 রকেট ছড়েছে হিজবুল্লাহ। এরপর জানিয়ে দিব আরও একটি সুখবর, গাজা ইসরায়েলি বাহিনীর ট্যাঙ্কে ফিলিস্তিনিদের হামলা। এরপর রয়েছে যুদ্ধবিরতি নিয়ে হামাসের নতুন ভাবনা মূল্যায়ন করছে ইসরায়েল। এরপর জানিয়ে দিব আগামীকাল রান অফ নির্বাচনে জ্বরে কাঁপছে ইরান, কে হবেন প্রেসিডেন্ট। এবং সর্বশেষ জানিয়ে দিব ভারতের নাম মুসলিম বিদ্বেষীদের সাথে যুক্ত করতে কে চায়, প্রশ্ন ভারতের হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ইসরায়েলে বৃষ্টির মতো 200 রকেট ছুড়েছে হিজবুল। জ্যেষ্ঠ এক কমান্ডারকে হত্যার প্রতিশোধে ইসরায়েলের সামরিক বাহিনীর অবস্থানে 2 শতাধিক রকেট ছুড়েছে ইরান তো লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। আজ ইসরায়েলি ভূখণ্ডে সামরিক বাহিনীকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে গুটি। এর আগে গতকাল লেবাননের দক্ষিণাঞ্চল টাইরে শহরের কাছের একটি এলাকায় ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার মোহাম্মদ নাসের তহান। তার আগেই গত জুন মাসে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর আরেক শীর্ষ কমান্ডার তালেব আবদুল্লাহ নিহত হন। গতকালের হামলায় নিহত কমান্ডার নাসের গোষ্ঠীর কাছে তালেব আবদুল্লাহর মতো একই পদ মর্যাদা ও গুরুত্বের অধিকারী ছিলেন। তালেব আবদুল্লাহ হত্যাকাণ্ডের প্রতিশোধে এই সময় ইসরায়েলের গত 9 মাসের মধ্যে সবচেয়ে ভয়াবহ ড্রোন ও রকেট হামলা চালিয়েছিল হিজবুল্লাহ। হিজবুল্লাহর এক বিবৃতিতে বলা হয়েছে, গতকাল দক্ষিণ লেবাননের টাইরে এলাকায় শত্রুপক্ষের চালানো হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ার অংশে আজ হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েল অধিকৃত সীমান্তের ওপারে গোলান মালভূমিতে 5টি ইসরায়েলি ঘাঁটিতে বিভিন্ন ধরনের 200টির বেশি রকেট নিক্ষেপ করেছে। এছাড়া ওই হত্যাকাণ্ডের প্রতিশোধে ইসরায়েলি সামরিক বাহিনীর 8টি অবস্থানে বিস্ফোরক বোঝাই ড্রোন নিক্ষেপ করা হয়েছে বলেও জানিয়েছে হিজবুল্লাহ। বিবৃতিতে সমর্থিত এই গোষ্ঠী বলেছে, তাদের যোদ্ধারা গোলান মালভূমি সহ সীমান্ত এলাকায় ইসরায়েলি ঘাঁটি লক্ষ্য করে বিস্ফোরক বোঝাই ড্রোনের বহর নিক্ষেপ করেছে। এদিকে আজ লেবানন সীমান্ত লাগো ইসরায়েলি ভূখণ্ড জুড়ে এবং গোলান মালভূমিতে রকেট ও বিমান হামলা সাইরেন বাজিয়ে বাসিন্দাদের শত করে দেওয়া হয়েছে। গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের মিত্র হিজবুল্লাহ ইসরায়েলের আন্তঃসীমান্ত সংঘাত বাড়তে পারে এমন আশঙ্কার মাঝে পশ্চিমে নাহারিয়া থেকে পূর্বে গোলান মাল পর্যন্ত উত্তরাঞ্চলে বিভিন্ন অংশে 90 মিনিটের মধ্যে অন্তত 17টি সতর্কবার্তা জারি করেছে ইসরায়েল। গাজা ইসরায়েলি বাহিনীর ট্যাঙ্কে ফিলিস্তিনিদের হামলা। গাজায় নতুন করে অভিযান শুরু করেছে ইসরায়েল। এলাকা ফাঁকা করতে নতুন আদেশ দেওয়ার পর ইসরায়েল এই অভিযান শুরু করেছে। তবে অভিযান চালাতে গিয়ে ফিলিস্তিনিদের হামলার মুখে পড়েছে ইসরায়েলি বাহিনীর 2টি ট্যাঙ্ক। আজ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ পর সেখানে নতুন করে অভিযান শুরু করেছে ইসরায়েল। অভিযানের আগে এলাকাটিতে ব্যাপক পানি সংকট তৈরি করেছে তারা। ইসরায়েলের অভিযানের কারণে নিরাপদ আশ্রয়ে ছুটতে শুরু করেছেন ফিলিস্তিনিরা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দক্ষিণের শহর রাফাতে ফিলিস্তিনি যোদ্ধা ও ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে রাতভর সংঘর্ষ হয়েছে। নতুন এই অভিযানে সেন্ট্রাল ও উত্তর গাজায় অন্তত 12 জন নিহত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। রয়টার জানিয়েছে, রাতভর সংঘর্ষ চলা এই এলাকায় ইসরায়েলের বাহিনীর ট্যাঙ্কের আগে কয়েকটি জেলা দখল করে নিয়েছে। ফলে বর্তমানে তারা পশ্চিম ও উত্তরাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। এতে করে লাখ লাখ বাস্তুচ্যুত মানুষের দুর্দশার বিষয়ে উদ্বেগ বাড়ছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা নির্দিষ্ট লক্ষ্য ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করছে। এমনকি অভিযানে কয়েকটি সন্ত্রাসী স্থাপনা ও যোদ্ধাদের হত্যা করা হয়েছে। অন্যদিকে হামাসের সামরিক শাখা জানিয়েছে, তারা রাফার পশ্চিমাঞ্চলে ইসরায়েলি বাহিনী বা সেনাবাহিনীর 2টি ট্যাঙ্কে হামলা চালিয়েছে। এছাড়া সেজো এলাকায় সেনাদের ওপর হামলা চালিয়েছে। অন্যদিকে অপর যোদ্ধা গোষ্ঠী ইসলামিক জিহাদের সামরিক শাখা জানিয়েছে, তারা ইসরায়েলি সেনাবাহিনীর বুলডোজারের ওপর হামলা চালিয়েছে। এছাড়া সেজো এলাকায় ইসরায়েলি বাহিনীর অবস্থানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এদিকে ফরাসি বার্তা সংস্থা এপি এর তথ্য অনুযায়ী ইসরায়েল সীমান্ত লেবানন সীমান্তে 9 মাস ধরে চলা সহিংসতায় লেবানন ইসরায়েলি হামলায় 2 জনের বেশি হিজবুল্লাহ শহীদ হয়েছেন এবং 87 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। অন্যদিকে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের 18 জন সৈন্য এবং 10 জন বেসামরিক খতম হয়েছে। হামাসের প্রস্তাব পরীক্ষা করছে ইসরায়েল। সর্বশেষ অস্ত্রবিরতি পণবন্দি মুক্তির রূপরেখা নিয়ে গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রতিক্রিয়া পরীক্ষা করে দেখছে ইসরায়েল। বুধবার রাতে ইসরায়েল এই তথ্য জানিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী অফিসের মাধ্যমে গোয়েন্দা সংস্থা মোসাদ থেকে প্রসারিত এক বিবৃতিতে বলা হয়েছে, পণবন্দি মুক্তির রূপরেখা প্রশ্নে হামাসের যে মন্তব্য মধ্যস্থতাকারীরা পেয়েছে তা ইসরায়েলি আলোচকদের কাছে পৌঁছে দিয়েছে। সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়, ইসরায়েল মন্তব্যগুলো পরীক্ষা করে দিয়েছে এবং
দেখছে মধ্যস্থতাকারীদের কাছে জবাব দিবে। হামাস পরে নিশ্চিত করে যে তারা তাদের সর্বশেষ দাবিগুলো দাখিল করেছে। তারা এক বিবৃতিতে জানায় তারা যুদ্ধ বন্ধ করার সমঝোতা করতে অত্যন্ত আগ্রহী এবং আমরা মধ্যস্থতাকারীদের সাথে যোগাযোগ অব্যাহত রাখছি। হামাস জানায় আমরা যুদ্ধ বন্ধ এবং গাজা উপত্যকা থেকে পুনঃপ্রত্যাহারের লক্ষ্য নিয়ে কিছু ধারণা মধ্যস্থতাকারীদের দিয়েছি। তারা দাবি করছে তারা তাদের দাবির প্রতি নমনীয় হয়েছে, তবে ইসরায়েল প্রতারণা করা এবং পিছিয়ে যাওয়ার চেষ্টা করছে। পরে কাতার ভিত্তিক হামাসের পলিট ব্যুরোর নেতা ইসমাইল হানিয়া কাতার ও মিশরের মধ্যস্থতাকারীদের সাথে ধারণাগুলো নিয়ে কথা বলেন। এতে বলা হয় সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়ে তারা তুর্কি কর্মকর্তাদের সাথে আলোচনা করেছে। হামাস জানায় চলমান প্রস্তাবগুলোর বিষয়বস্তু নিয়ে হামাস ইতিবাচক রয়েছে। গাজায় যুদ্ধবন্ধ এবং এখনো রয়ে যাওয়া 116 জন বন্দীকে উদ্ধারের জন্য 6 মাসের বেশি সময় ধরে আলোচনা চললেও এখন পর্যন্ত কোনো সাফল্য আসেনি। বর্তমানে সূত্রে যে ধরে শান্তি আলোচনা চলছে তা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মে মাসের শেষের দিকে উত্থাপন করেছিলেন। এটি ইসরায়েলের প্রস্তাব বলেই জানানো হয়েছিল। হামাস এই প্রস্তাবকে ইতিবাচক বলে অভিযোগ করলেও ইসরায়েল তা গ্রহণ করার কথা আনুষ্ঠানিকভাবে জানায়নি। আনুষ্ঠানিক প্রচারণা শেষ। আগামীকাল রান অফ নির্বাচনে জ্বরে কাঁপছে ইরান। কে হবেন প্রেসিডেন্ট? ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট গ্রহণ আগামীকাল শুক্রবার হতে হবে। এরই মধ্যে সপ্তাহব্যাপী প্রচারণা শেষ হয়েছে। গত 28 জুন প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম পর্যায়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে কোনো প্রার্থী শতকরা 50 ভাগের বেশি ভোট না পাওয়ায় নির্বাচন দ্বিতীয় দফায় গড়ায়। 28 জনের নির্বাচনের 4 জন প্রার্থী ছিলেন, কিন্তু নির্বাচন রান অফে গড়ানোর কারণে এখন প্রধান দুই প্রার্থী সাইদ জালিলি এবং মোহাম্মদ পেজেশকিয়ানের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। 28 জনের নির্বাচনে 2,45,00,000 ভোটার ভোট দেন। এর মধ্যে সংস্কারপন্থী প্রার্থী পেজেশকিয়ান পান 1,04,00,000 ভোট। অন্যদিকে সাবেক প্রধান প্রমণ আলোচক ও বিপ্লবের মূলনীতির অনুসারী সাইদ জালালি পান 94,00,000 ভোট। গত রবিবার থেকে এই দুই প্রার্থী রান অফ নির্বাচনের জন্য জোরদার প্রচারণা শুরু করেন। অংশ হিসেবে তারা নির্বাচনী প্রচার সভা ও বৈঠকে যোগ দেন। এছাড়া টেলিভিশনে দুটি মুখোমুখি বিতর্ক অনুষ্ঠানে অংশ নেন। প্রেসিডেন্ট নির্বাচনের সমস্ত আয়োজন শেষ। এখন ভোট গ্রহণের পালা। জনগণের মধ্যে এখন একটাই ভাবনা, কে হবেন পরবর্তী প্রেসিডেন্ট। আগামীকালের রান অফ নির্বাচনে ব্যাপকভাবে ভোট দেওয়ার জন্য দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি। সর্বশেষ জানিয়ে দিব, ভারতের নাম মুসলিম বিদ্বেষীর সাথে যুক্ত করতে কে চায়? প্রশ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ভারতের সাম্প্রতিক লোকসভা নির্বাচনে সে দেশের ক্ষমতাসীন দল বিজেপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেন। বিজেপির পরাজয়ের ফলে বিরোধী দলগুলো কিছুটা শক্তিশালী অবস্থানে রয়েছে। বিশেষ করে মুসলিম প্রতিনিধিরা বেশ কিছু আসনে বিজয় হয়ে ক্ষমতায় হয়েছে। নরেন্দ্র মোদী সরকার এই দুর্বলতার কারণে তার প্রধানমন্ত্রীত্বের তৃতীয় মেয়াদ শুরু হবার অল্প সময়ের মধ্যে ভারতের সংখ্যালঘুদের প্রতিবাদের আওয়াজ আগের চেয়ে বেশি শোনা যাচ্ছে। পার্স টুডে ভারতের সাম্প্রতিক লোকসভা নির্বাচনে সে দেশের ক্ষমতাসীন দল বিজেপির সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি বলে তুলে ধরে। বিজেপির পরাজয়ের ফলে বিরোধী দলগুলো কিছুটা শক্তিশালী অবস্থানে রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয় মেয়াদের সরকার 1 মাসেরও বেশি সময় ধরে ক্ষমতায় আছে। বিরোধী দলগুলোই দীর্ঘদিন পর মোটামুটি ক্ষমতায় আসতে সক্ষম হয়েছে। তারা এখন ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভা এবং নিম্নকক্ষ লোকসভায় বিভিন্ন সুরে কথা করেছে, মাঝে মাঝে ভিন্ন সুরে কথা বলেন। ভারতে মুসলিম সংখ্যালঘুদের সমস্যাগুলোর সমাধানের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে। বিশেষ করে তারা এখন তাদের হারানো অধিকার কিভাবে আদায় করতে পারে তার উপায় খুঁজে বের করতে চাচ্ছে। ভারতের মসনদে নরেন্দ্র মোদী আসীন হবার পর থেকে সাম্প্রতিক বছরগুলোতে মুসলমানদের উপর অত্যাচারের মাত্রা ব্যাপকভাবে বেড়ে গিয়েছিল। বিশেষ করে তাদের অধিকার ভীষণভাবে লঙ্ঘিত হয়েছিল। তার সরকারের প্রথম মেয়াদ থেকেই মোদী সরকারের বিরুদ্ধে বারবার মুসলমানদের অধিকার লঙ্ঘনের অভিযোগ আছে। নাগরিকত্ব আইন পরিবর্তন থেকে শুরু করে ভারতীয় মুসলিম নাগরিকদের জন্য বিবাহ আইন পরিবর্তন ইত্যাদি অভিযোগ তার বিরুদ্ধে স্থাপিত হয়েছে। বলা বাহুল্য, এসব প্রতিপক্ষে বা প্রকৃতপক্ষে কোনো অভিযোগ নয়, বরং বাস্তবতা।